হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার আরও একটা সেশন আমরা নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করার জন্য কাকে 1902 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? তো দেখো ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে। কি বলেছে? আইজ্যাক নিউটন বলেছে, রবার্ট হুক বলেছে, রোনাল্ড রস বলেছে, আর হেনরি নিউল্যান্ড বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রোনাল্ড রস। রোনাল্ড রসকে কিন্তু 1902 সালে কি করা হয়েছিল না, 1902 সালে কিন্তু এনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করার জন্য। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু সায়েন্স প্লাস, ঠিক আছে, এটা কিন্তু সায়েন্স প্লাস স্ট্যাটিক দুটোই কিন্তু তোমাদেরকে কভার করছে। তোমাকে কিন্তু দুটোকে এইভাবে কোশ্চেনটাকে এমনভাবেই পড়তে হবে। এবার দেখো ম্যালেরিয়া রোগ সম্পর্কে আমরা কিছু বেসিক ডিটেলস জেনে নেবো। দেখো সবার প্রথম ম্যালেরিয়া রোগের যে তোমার হচ্ছে ভাইরাস, তার নাম কি? তার নাম কিন্তু হয়ে যাচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। তার নাম কি? তার নাম কিন্তু হয়ে যাচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। এটা কি? এটা কিন্তু একটা প্রোটোজোয়া, এটা কিন্তু কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, এটা কিন্তু একটা প্রোটোজোয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন, যে কোন নোবেল গ্যাসটি, ঠিক আছে, কোন নোবেল গ্যাসটি তোমার হচ্ছে তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে? আমরা সাধারণত জানি যে নোবেল গ্যাসগুলো কি হয়, নোবেল গ্যাসগুলোর যে আউটার মোস্ট শেল থাকে সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট থাকে, অর্থাৎ যে নোবেল গ্যাসের যে আউটার মোস্ট শেল থাকে অর্থাৎ সর্ববহিস্থ যে সেল থাকে সেখানে কিন্তু 8টা করে ইলেকট্রনই থাকে। তা হওয়া সত্ত্বেও কোন নোবেল গ্যাসটা তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে? ঠিক আছে, নোবেল গ্যাসটা কিন্তু কোনো রকম রিয়াকশান করে না। এটা হওয়া সত্ত্বেও কোন নোবেল গ্যাসটা তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে সেটাই কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে। তো ব্যাক টু ব্যাক অপশানগুলো একবার দেখে নেব। জেনন বলেছে, রেডন বলেছে, আর্গন বলেছে, আর নিয়ন বলেছে। তো মনে রাখবে যে রেডন, ঠিক আছে, রেডন যে নোবেল গ্যাসটা আছে এটাকে কিন্তু ল্যাবে বানানো হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু আমাদের যে প্রকৃতি সেখানে এক্সিস্ট করে না, এটাকে ল্যাবে বানানো হয়েছিল। এটা যতই তোমার হচ্ছে নোবেল গ্যাস হোক না কেন এটা কিন্তু তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে, এটা কিন্তু তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। এবার দেখো যে নোবেল গ্যাসগুলো সম্পর্কে আমরা আরও কিছু ফ্যাক্ট জেনে নেব। আমাদের যে আধুনিক পর্যায় সারণী আছে সেই আধুনিক পর্যায় সারণীর যে 18 নম্বর গ্রুপ আছে এখানে কিন্তু নোবেল গ্যাসগুলো আছে। এটাকে কিন্তু জিরো গ্রুপও বলা হয়ে থাকে, ঠিক আছে, 18 নম্বর গ্রুপ বা এটাকে কিন্তু জিরো গ্রুপও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 3 নম্বর কোশ্চেন, কোনটি কোল্ড ড্রিঙ্কসের সা সা শব্দ বা ফিজ শব্দের জন্য দায়ী? দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। কেউ এটার অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড বলে, কেউ এটার অ্যান্সার কার্বনিক অ্যাসিড বলে। দেখো অফিসিয়াল যে অ্যান্সার কী ছিল সেই অফিসিয়াল অ্যান্সার কিতে কিন্তু কার্বনিক অ্যাসিডের কথা উল্লেখ ছিল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা এখানে অফিসিয়াল অ্যান্সার কিটাকে ফলো করার চেষ্টা করব। তো কোনটি কোল্ড ড্রিঙ্কসের সা সা শব্দের বা ফিজ শব্দের জন্য দায়ী? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্বনিক অ্যাসিড। দেখো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কী করা হয়? কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিন্তু খুব হাই তোমার হচ্ছে প্রেশারে CO2 গ্যাসকে ইনার্ট করা হয় বা ইনসার্ট করা হয়, ঠিক আছে, যাতে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটা ঝাঁজ বা কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু প্রিজারভেন্ট হিসেবে কাজ করতে পারে বা ওর মধ্যে কিন্তু একটা ঝাঁজ সৃষ্টি হয়। ওই কারণের জন্যই কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বোতলকে যদি আমরা ঝাঁকিয়ে দিই তাহলে কি হয়, তারপরে যদি আমরা মুখটা খুলি কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু বাইরে বেরিয়ে আসে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 4 দাগের কোশ্চেন, যে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়ে থাকে? দেখো বায়োলজি থেকে একটা কোশ্চেন এসছে যে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়ে থাকে। তো দেখো প্রভুগ্রন্থি কিন্তু বলা হয়ে থাকে পিটুইটারি গ্রন্থি। এই যে পিটুইটারি গ্রন্থিটা আছে এটা কোথায় থাকে? তো মনে রাখবে এটা কিন্তু আমাদের অগ্র মস্তিষ্কের সামনে থাকে, ঠিক আছে। আমাদের যে অগ্র মস্তিষ্ক আছে সেই অগ্র মস্তিষ্কের সামনে কিন্তু খুব ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, একদম বোতামের মতো, জামার বোতামের মতো কিন্তু একটা গ্ল্যান্ড থাকে। কিন্তু এটাই কিন্তু আমাদের বডির যতগুলো তোমার হচ্ছে অন্তঃক্ষরীয় গ্ল্যান্ড আছে বা আমাদের বডিতে যে পরিমাণ মানে যতগুলো হরমোন আছে তাদের সবাইকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। এটাকে কিন্তু বলা হয়ে থাকে মাস্টার গ্ল্যান্ড। এবার দেখো এখানে থাইরয়েড আছে, থাইরয়েডও কিন্তু তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা আমরা বলতে পারবো যে একটা হরমোনাল গ্ল্যান্ড, ঠিক আছে। থাইরয়েড যে তোমার হচ্ছে গ্ল্যান্ড আছে সেখান থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো মনে রাখতে হবে সেখান থেকে কিন্তু থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়ে থাকে, ঠিক আছে। আর এই থাইরক্সিন হরমোন যদি কম নিঃসৃত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা রোগ হয় যার নাম কিন্তু হয়ে যাচ্ছে গয়টার বা গলগণ্ড রোগ বলা হয়ে থাকে। এবার দেখো এখানে অ্যাড্রিনালিন আছে, অ্যাড্রিনালিন সম্পর্কে আমরা কি জানবো? দেখো অ্যাড্রিনালিনকে কিন্তু বলা হয়ে থাকে আপাতকালীন হরমোন, ঠিক আছে।
কী বলা হয়? আপাতকালীন হরমোন। অর্থাৎ আমাদের বডিতে যখন কোনো কারণের জন্য এমার্জেন্সি হয় তখন কিন্তু এই হরমোনটার প্রয়োজন হয়। মনে করো তুমি খুব জোরে রানিং করছো, তখন তোমার কী হবে? তখন তোমার হার্টবিটটা অনেক বেশি বেড়ে যাবে। সেই হার্টবিটকে আবার কন্ট্রোলে নিয়ে আসার যে দায়িত্ব সেটা কিন্তু অ্যাড্রিনালিন কাজ করে, ঠিক আছে? অ্যাড্রিনালিনই কিন্তু সেই কাজগুলো করে থাকে। আমাদের বডিকে আনস্টেবল কন্ডিশন থেকে স্টেবল কন্ডিশনে নিয়ে আসার জন্য যে হরমোনটা রিলিজ করে সেটাই কিন্তু অ্যাড্রিনালিন, ঠিক আছে? এইবার এই যে অ্যাড্রিনালিন গ্রন্থিটা আছে এটা আমাদের শরীরের কোথায় থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 5 নাম্বার কোশ্চেন কি বলছে যে কোনটি মানব রক্তের রঞ্জক হিসেবে কাজ করে যা ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে? এক কথায় আমাদের যে রক্ত থাকে সেই রক্তের মধ্যে কোন রঞ্জক বা পিগমেন্ট থাকে যেই কারণের জন্য কি হয়? যেই কারণের জন্য কিন্তু আমাদের রক্তের রং লাল হয়। তো এই কোশ্চেনটা কিন্তু করার জন্য আমার মনে হয় না যে তোমাদের অপশানেরও প্রয়োজন আছে। এই কোশ্চেনটা এতবার করানো হয়েছে। দেখো আমাদের রক্তের মধ্যে কি থাকে? আমাদের রক্তের মধ্যে কিন্তু থাকে তোমার হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে? হিমোগ্লোবিন কিন্তু এই হিমোগ্লোবিন নামে কিন্তু একটা রঞ্জক পদার্থ থাকে যেটার কারণের জন্য কিন্তু আমাদের রক্তটা কি হয়ে থাকে? লাল হয়ে থাকে, ঠিক আছে? এটা কিন্তু একটা আয়রনের যৌগ আমরা বলতে পারি, ঠিক আছে? কারণ এই যে হিমোগ্লোবিন যে মানে একটা আয়রন প্রোটিন আমরা বলতে পারি, ঠিক আছে? হিমোগ্লোবিনটা কিন্তু আসলে একটা আয়রন প্রোটিন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু দেখো যে অপশান বি আছে, অর্থাৎ হিমোগ্লোবিন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এইবার এই যে হিমোগ্লোবিন আছে এই হিমোগ্লোবিনের মাত্রা কত আমাদের বডিতে? তো মনে রাখতে হবে হিমোগ্লোবিনের মাত্রা মোটামুটি 13 থেকে 15, ঠিক আছে? 13 থেকে 15 মিলিগ্রাম পার রক্তে, ঠিক আছে? তো এটা মনে রাখবে, ঠিক আছে? তো 13 থেকে তোমার হচ্ছে 15 মিলিগ্রাম পার 100 ml রক্তে, এটা কিন্তু তোমার হচ্ছে হিমোগ্লোবিনের সঠিক পরিমাণ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 6 নাম্বার কোশ্চেন। আবার কিন্তু বায়োলজি থেকে একটা কোশ্চেন দিয়েছে যে সোয়াইন ফ্লু কী ঘটিত রোগ, ঠিক আছে? সোয়াইন ফ্লু কী ঘটিত একটা রোগ? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া নাকি প্যারাসাইট? তো মনে রাখতে হবে সোয়াইন ফ্লু কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? ঠিক সেরকম করে কিন্তু ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা যে রোগটা আছে এটাও কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? তারপরে মামস, ঠিক আছে? মামস কিন্তু আমরা সকলেই পরিচিত মামসের সাথে। মামস যে রোগটা সেটাও কিন্তু ভাইরাসজনিত একটা রোগ। ব্যাকটেরিয়া থেকে কি হয়? ব্যাকটেরিয়া থেকে কিন্তু তোমার হচ্ছে কলেরা হতে পারে, ঠিক আছে? তারপরে আমরা বলতে পারি লেপ্রোসি হতে পারে, ঠিক আছে? তারপরে যক্ষ্মা হতে পারে। এগুলো কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা অ্যাফেক্টেড হয়। প্রোটোজোয়া আজকের কোশ্চেনের একদম প্রথমেই ছিল। প্রোটোজোয়া থেকে কি হয়? প্রোটোজোয়া থেকে কিন্তু ম্যালেরিয়া রোগ হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 7 নাম্বার কোশ্চেন, নিচের কোনটা ধাতুকল্পের উদাহরণ? দেখো ধাতুকল্প মানে কি? ধাতুকল্প মানে কিন্তু হয়ে যাচ্ছে মেটালয়েড, ঠিক আছে? এই ক্লাসগুলো কিন্তু তোমাদের মানে এই যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের অনেকবার করানো হয়ে গেছে। তোমাদের কিন্তু অ্যাডভান্স একদম চোখের পলক ফেলার আগেই কিন্তু অ্যান্সার করা উচিত। তো নিচের কোনটা ধাতুকল্পের উদাহরণ বা মেটালয়েডের উদাহরণ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জার্মেনিয়াম, ঠিক আছে? বোরন, ঠিক আছে? কী হতে পারে ধাতুকল্প? কী হয়? দেখো সবার প্রথম হতে পারে বোরন, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে জার্মেনিয়াম, আমি এখানে সংকেতগুলো লিখছি। তারপরে তোমার হতে পারে সিলিকন, ঠিক আছে? তারপরে হতে পারে আর্সেনিক। এরা সবাই কিন্তু ধাতুকল্প অর্থাৎ মেটালয়েড। এদের মধ্যে কিন্তু ধাতু আর অধাতু দুয়েরই কিন্তু গুণ আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলছে যে নিচের কোনটি একটি বায়ুবাহিত রোগ, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু তোমার একটা এয়ারবোর্ন ডিজিজ, ঠিক আছে? এয়ারবোর্ন ডিজিজ মানে কি? যেটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে? তো কি বলেছে? কলেরা বলেছে, জন্ডিস বলেছে, কোভিড-19 বলেছে আর ইনফ্লুয়েঞ্জা বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে তোমার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। দেখো ইনফ্লুয়েঞ্জা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এই যে ইনফ্লুয়েঞ্জা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু একটা বায়ুবাহিত রোগ, ঠিক আছে? এবার তোমাদের মনে হতে পারে যে কোভিড-19 এখানে অপশানে ছিল, কোভিড-19 কি বায়ুবাহিত নয়? না, কোভিড-19 কিন্তু বায়ুবাহিত কোনো রোগ নয়। কোভিড-19 কিন্তু একটা কন্টাজিয়াস রোগ, অর্থাৎ এটা কিন্তু একটা মানুষ থেকে আর একটা মানুষের শরীরে প্রবেশ করে, ঠিক আছে? অর্থাৎ একটা মানুষের সংস্পর্শে একটা কোভিড-19 আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যদি অন্য একজন কোভিড-19 আক্রান্ত ব্যক্তি চলে আসে সেক্ষেত্রে কিন্তু কোভিড-19 হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই যে ইনফ্লুয়েঞ্জা যে রোগটা আছে এই যে ভাইরাসটা এটা কিন্তু বাতাসে ছড়ায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 9 নাম্বার কোশ্চেন যে বলের একক কি? এর থেকে সোজা কোশ্চেন আর কি হতে পারে বলো? তো বলের একক আমরা দুটোই দেখে নেব। দেখো বলের যে এসআই একক সেটা কি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে নিউটন, যেটাকে আমরা এন দিয়ে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি। আর বলের যে সিজিএস একক সেটা কিন্তু কি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে ডাইন। এবার দেখো এদের মধ্যে
এই যে নিউটন আর ডাইনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। মনে রাখবে 1 নিউটন ইকুয়ালস টু কী হয়, ইকুয়ালস টু কিন্তু 10⁵ ডাইন হয়ে থাকে। তো বলের একক কী হবে, বলের একক কিন্তু দেখো এখানে নিউটন আর ডাইন দুটোই আছে, অর্থাৎ যে অপশান নাম্বার ডি যে তোমার হচ্ছে 1 ও 2 না, এটা হবে হচ্ছে তোমার 2 ও 3। ঠিক আছে, তো নিউটন আর ডাইন দুটোই কিন্তু বলের একক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, কোশ্চেনটা একটু বড় আছে, যে হাইড্রোজেনের আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত। ঠিক আছে, এখানে মনে হচ্ছে একটু কোশ্চেনটা আইসোটোপ, এটা তোমার হচ্ছে এই আইসোটপের পরে যেটা হবে সেটা হচ্ছে ট্রিটিয়াম। ঠিক আছে, কোশ্চেনের টাইপিংটা একটু মিস্টেক আছে। দেখো কি বলেছে, হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত। ঠিক আছে, ট্রিটিয়ামের কথা কিন্তু এখানে জানতে চেয়েছে। দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, হাইড্রোজেনের কিন্তু মোট কতগুলো আইসোটোপ হয়, হাইড্রোজেনের কিন্তু মোট তোমার 3টে আইসোটোপ হয়। ঠিক আছে, এবার আইসোটোপ জিনিসটা কি, দেখো আইসোটোপ মানে কি হচ্ছে, আইসোটোপ মানে কিন্তু হচ্ছে একটা মৌলের ভেতরে মানে একটা তোমার এলিমেন্টের যে তোমার ভিন্ন ভিন্ন রূপগুলো হয়ে থাকে। ঠিক আছে, দেখো আইসোটোপ কিন্তু সেইগুলো যাদের কিন্তু তোমার যে অ্যাটমিক নাম্বার অর্থাৎ নিচের যে নাম্বারটা যেটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলি সেটা সেম হয়ে থাকে, কিন্তু ওপরের যে ভর সংখ্যার নাম্বার সেটা কিন্তু আলাদা হয়ে থাকে। তো দেখো এটাকে কি বলে, এটাকে কিন্তু বলা হয় প্রোটিয়াম। ঠিক আছে, হাইড্রোজেনের যেটা H1 এটাকে কিন্তু বলা হয় তোমার হচ্ছে প্রোটিয়াম। মাঝখানে যেটা আছে এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় তোমার ডাইটোরিয়াম। ঠিক আছে, কি বলে এটাকে কিন্তু বলে হচ্ছে ডাইটোরিয়াম। আর যে তোমার লাস্টেরটা আছে এইটাকে কিন্তু বলা হয় ট্রিটিয়াম। তো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে ট্রিটিয়ামের তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা কত। তো দেখো ট্রিটিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা কত, সেটা হচ্ছে তোমার 1, আর যে ভর সংখ্যা সেটা হচ্ছে 3, তাই এইটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন, যে তেজস্ক্রিয়তার এসআই একক কী। দেখো তেজস্ক্রিয়তা মানে কি, তেজস্ক্রিয়তা মানে কিন্তু হয়ে যাচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি, দেখো যে সমস্ত এলিমেন্টগুলো রেডিও অ্যাক্টিভ হয়ে থাকে তাদের ভেতর থেকে কিন্তু 3 ধরনের রেজ বেরোয়, একটাকে বলে আলফা রেজ, একটাকে বলে বিটা রেজ, আর একটাকে বলে কিন্তু গামা রেজ। এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো এই যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তার কিন্তু দুটো একক হয়ে থাকে, একটা এসআই একক আর একটা কিন্তু সিজিএস একক। তো এসআই একক কি, এসআই একক কিন্তু হয়ে যাচ্ছে তোমার বেকারেল, যেটা কিন্তু আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। আর এক্সট্রা ডিটেলসে আমরা জানবো এর সিজিএস, তেজস্ক্রিয়তার সিজিএস একক কোনটা। তো মনে রাখতে হবে তেজস্ক্রিয়তার যে সিজিএস ইউনিট সেটা কিন্তু হয়ে যাচ্ছে 20। ঠিক আছে, 20। ঠিক আছে, তো আমাদের কোশ্চেন চেয়েছে এসআই, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বেকারেল। এটা কার নাম অনুসারে করা হয়েছিল, তো হেনরি বেকারেল নামে কিন্তু একজন সায়েন্টিস্ট ছিলেন, যিনি কিন্তু তেজস্ক্রিয়তার জনক হিসেবে তাকে ধরা হয়, যে তেজস্ক্রিয়তা জিনিসটা তিনি সর্বপ্রথম সবার সামনে এনেছিলেন, তাই তার নাম অনুসারে কিন্তু এটাকে বেকারেল নাম করা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 12 নম্বর কোশ্চেন কি বলছে, যে পর্নস মানব শরীরের কোন অঙ্গে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই যে পর্নস আছে এটা কিন্তু মানব শরীরের একটা তোমার হচ্ছে পার্ট আমরা বলতে পারি। আমরা জানি হিউম্যান বডিতে কোটি কোটি পার্ট আছে, তার ভেতরে এটা কিন্তু একটা পার্ট। এটা আমাদের শরীরের কোথায় দেখতে পাওয়া যায়, মস্তিষ্ক, লিভার, কিডনি নাকি কান। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মস্তিষ্ক। পর্নস যে তোমার পার্টটা এটা কিন্তু আমাদের বডির মাথাতে, ঠিক আছে, মাথার ভেতরে কিন্তু দেখতে পাওয়া যায়। এবার দেখো লিভার আছে এখানে, লিভার কি, লিভার কিন্তু আমাদের বডির সবথেকে বড় গ্ল্যান্ড। ঠিক আছে, আমাদের বডির কিন্তু সবথেকে, আমি এখানে লিখে দিচ্ছি বিগেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোন অঙ্গের আকৃতি ইংরাজি যে অক্ষরের মতো। ঠিক আছে, অর্থাৎ দেখো আমি যদি এখানে আঁকার চেষ্টা করি অঙ্গের, এই যে অঙ্গটা এখানে আঁকছি, এই অঙ্গটার যে আকৃতি এটা অনেকটা তোমার হচ্ছে ইংরাজি যে অক্ষরের মতো। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, এই রকম আকৃতি কার হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাকস্থলী। পাকস্থলীর যে আকৃতি হয়ে থাকে সেটা কেমন হয়ে থাকে, সেটা কিন্তু তোমার ইংরাজি যে অক্ষরের মতো হয়ে থাকে। পাকস্থলীকে আমরা কি বলি, এটাকেই কিন্তু আমরা বলে থাকি স্টমাক। ঠিক আছে, এটাকেই আমরা কি বলি, এটাকেই কিন্তু আমরা বলে থাকি স্টমাক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, যে খাদ্য গঠনের প্রক্রিয়া ড্যাশ থেকে শুরু হয় এবং ড্যাশে গিয়ে শেষ হয়। ঠিক আছে, এখানে গঠন না, এটা হবে হজম। ঠিক আছে, যে খাদ্য হজমের প্রক্রিয়া কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়। দেখো আমাদের যে খাদ্য হজমের যে প্রক্রিয়াটা আছে, মনে রাখবে
সেটা কিন্তু শুরু হয় আমাদের মুখ থেকে, ঠিক আছে। আমরা যখন মুখে খাবারটা নিই তখন থেকেই কিন্তু শুরু হয়। অ্যামাইলেজ নামে কিন্তু একটা উৎসেচক বা এনজাইম থাকে আমাদের মুখের মধ্যে, ঠিক আছে, যেটা কি করে, যেটা কিন্তু তোমার হচ্ছে যে কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে। তো মুখ থেকে তোমার হচ্ছে শুরু হয় আর শেষ হয় কোথায়, আমাদের যে বৃহদান্ত্র আছে বা লার্জ ইন্টেস্টাইন আছে এখানে গিয়ে কিন্তু শেষ হয়। তো মুখ ও ক্ষুদ্রান্ত কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, মুখ থেকে শুরু হয় আর বৃহদান্তে গিয়ে কিন্তু শেষ হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে 15 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ এই যে 4টে রোগ আছে এর মধ্যে কোনটা ভাইরাস দিয়ে হয়, ঠিক আছে। কলেরা, কুষ্ঠ, যক্ষ্মা আর ইনফ্লুয়েঞ্জা। একটু আগেই কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, যে ইনফ্লুয়েঞ্জা কিন্তু এমন একটা রোগ যেটা কিন্তু ভাইরাসের কারণে হয়ে থাকে, বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এবার আমরা চাইলে ব্যাকটেরিয়াগুলোর নামগুলো লিখতে পারি। দেখো কলেরা কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়, কলেরা কিন্তু যে ভিব্রিও কলেনি নামে যে ব্যাকটেরিয়াটা আছে তার কারণের জন্য হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে যক্ষ্মা কার জন্য হয়ে থাকে, যক্ষ্মা মনে রাখবে তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম যে তোমার হচ্ছে টিউবারকুলোসিস, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। এই যে ব্যাকটেরিয়াটা আছে, এখানে জায়গা কম বলে আমি লিখলাম না, তোমরা চাইলে লিখে নিতে পারো, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এইটার থেকে কিন্তু যক্ষ্মা রোগ হয়ে থাকে, ঠিক আছে। আর এই যে কুষ্ঠ আছে এটা কি, এটাও কিন্তু একটা মাইকোব্যাকটেরিয়ামই তোমার হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম, এক্ষেত্রে এটা হচ্ছে লেপ্রোসি, ঠিক আছে। তো মাইকোব্যাকটেরিয়াম যে টিউবারকুলোসিস আছে এটা দিয়ে যক্ষ্মা হয়ে থাকে, আর মাইকোব্যাকটেরিয়াম যে লেপ্রোসি এটা দিয়ে কিন্তু কুষ্ঠরোগ হয়ে থাকে, আর কলেরা রোগের জন্য কিন্তু ভিব্রিও কলেরি এই ভাইরাসটা দায়ী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, এটা যেহেতু 15 নম্বর কোশ্চেন ছিল তো এটা 16 নম্বর কোশ্চেন হবে, যে আলোকবর্ষ কিসের একক। দেখো এর থেকে সোজা কোশ্চেন আর কি হতে পারে, ঠিক আছে। তো আমরা সকলেই জানি আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক, ঠিক আছে। আর দূরত্বের সবথেকে বড় একক, অনেক সময় কিন্তু পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে দেয় যে দূরত্বের সবথেকে বড় একক কি। তো মনে রাখবে দূরত্ব মাপার জন্য সবথেকে বড় এককের নাম কিন্তু হয়ে যাচ্ছে পারসেক, ঠিক আছে। মনে রাখতে হবে যে 1 পারসেক, ঠিক আছে, 1 পারসেক মানে কত, তো মনে রাখতে হবে 1 পারসেক মানে কিন্তু হয়ে যাচ্ছে 3.26 লাইট ইয়ার, ঠিক আছে। এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দিতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, যে ফাদার অফ মডার্ন জেনেটিক্স কাকে বলা, ফাদার অফ মডার্ন জেনেটিক্স কাকে বলা হয়। দেখো এই যে শিফটটা আছে এখানে বায়োলজির কোশ্চেন একটু বেশি ওয়েটেজ আছে। দেখো ফাদার অফ মডার্ন জেনেটিক্স কাকে বলা হয়ে থাকে, তো এই কোশ্চেনটা কিন্তু আমরা 9-10-এ পড়েছি, যে ফাদার অফ মডার্ন জেনেটিক্স কিন্তু বলা হয়ে থাকে গ্রেগর জোহান ম্যান্ডেলকে। জোহান ম্যান্ডেলের কিন্তু বা তোমার হচ্ছে ম্যান্ডেলের যে মটর গাছের ওপরে যে পরীক্ষাটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেই কারণের জন্যই কিন্তু এনাকে কি বলা হয়, এনাকে কিন্তু ফাদার অফ মডার্ন জেনেটিক্সও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন, যে কোন উদ্ভিদ হরমোনের প্রভাবে গাছের কাণ্ডের বৃদ্ধি হয়, ঠিক আছে, অর্থাৎ গাছের যে কাণ্ডের বৃদ্ধি হয় সেটা কোন উদ্ভিদ হরমোনের কারণে হয়ে থাকে। তো দেখো অপশানগুলো কি বলেছে, অক্সিন বলেছে, জিব্বারেলিন বলেছে, ইথিলিন বলেছে আর গ্লুকোজ বলেছে। তো মনে রাখবে গাছের কাণ্ডের যে বৃদ্ধি সেটা কিন্তু অক্সিন হরমোনের জন্য হয়ে থাকে। গাছ যে একটা ছোট গাছ যে অনেক বড় তোমার বৃক্ষে পরিণত হয়, গাছের কাণ্ডের যে বৃদ্ধি ওপরের দিকে সেটা কিন্তু এই অক্সিন হরমোনের জন্যই হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটা অঙ্ক দিয়েছে যে 10 কিলোগ্রাম ওজনের একটি বস্তুকে মাটি থেকে 10 মিটার ওপরে তুললে, ঠিক আছে, ওপরে তুললে তার ভেতরে থাকা, এখানে একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে, এটা হবে তোমার স্থিতিশক্তি। এটা কি হবে, এটা হচ্ছে স্থিতিশক্তি বা যেটাকে আমরা পিইও বলে থাকি, ঠিক আছে, বা পোটেনশিয়াল এনার্জিও কিন্তু বলে থাকি। তো আমরা এই অঙ্কটা এবার এখানে করি। দেখো কি বলেছে, তো দেখো সবার প্রথমে স্থিতিশক্তির ফর্মুলা কি হয়ে থাকে, স্থিতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে থাকে mgh। ডেটাগুলোকে এখানে তোমরা পুট করো। তো এম কত বলেছে, এম কিন্তু বলেছে 10 কেজি, আমাদের যে উচ্চতা সেটাও কিন্তু বলেছে 10 মিটার, আর গ্র্যাভিটেশনও কিন্তু এখানে গিভেন যে 10। তো সবকটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, গুণ করি, তাহলে কত পাবো, তো 1000 জুল কিন্তু আমরা পাবো। কেন জুল নিলাম, কারণ যে ওয়ার্কের যে ইউনিট বা এনার্জির যে ইউনিট সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়ে থাকে, তাই জুল কিন্তু আমাদের ইউনিট হয়ে যাবে বা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1000 জুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 20 নম্বর কোশ্চেন, যে 25 কিলোগ্রাম এখানে একটুখানি দেখবে, মনে হচ্ছে একটু টাইপিং মিস্টেক আছে,
25 কিলোগ্রাম ভর কখনো বস্তুর ওপর 75 নিউটন বল প্রয়োগ করলে, হ্যাঁ দেখো এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে, আমি এখানে ঠিক করে দিচ্ছি। দেখো কি বলেছে যে 25 কিলোগ্রাম এটা তোমার হচ্ছে কোনো বস্তু হবে, ঠিক আছে। 25 কিলোগ্রাম বস্তুর ওপর যখন তোমার 75 নিউটন বল প্রয়োগ করা হয় তখন উৎপন্ন ত্বরণের পরিমাণ কত হবে, ঠিক আছে। তো দেখো কি বলেছে যে 75 নিউটন মানে কোনো একটা বস্তু আছে যার ভর হচ্ছে 15 কিলোগ্রাম, ওর ওপরে যদি আমরা 75 নিউটন বল প্রয়োগ করি সেক্ষেত্রে ত্বরণ কত উৎপন্ন হবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এটা ত্বরণ হবে না, এটা হবে তোমার হচ্ছে সরণ, যে বস্তুটা কতটা সরবে, ঠিক আছে। এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে। দেখো একটা ফর্মুলা কিন্তু আমরা জানি, ফর্মুলা কিন্তু হয়ে থাকে তোমার হচ্ছে, এক সেকেন্ড একটু দাঁড়াবে, না ঠিকই আছে, এটা তো কোনো ব্যাপার নয়, এটা তোমার হচ্ছে আমরা এখানে ত্বরণ দিয়েই করতে পারবো, ঠিক আছে। তো এখানে যে ত্বরণ যেটা আছে এটাই আমাদের হবে, কিন্তু এখানে এই জায়গাটা একটু ঠিক করবে, এটা একটু বস্তু হবে, আর কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা একটুখানি তোমাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো কি বলেছে যে 15 কিলোগ্রাম বস্তুর ওপর যখন 75 নিউটন বল প্রয়োগ করা হবে তখন ত্বরণ কত উৎপন্ন হবে। দেখো একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে কিন্তু তোমাকে অঙ্কটা করতে হবে। তো দেখো যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ ফোর্স কত, ফোর্স কিন্তু এখানে বলেছে 75 নিউটন, আর এখানে আমাদের যে মাস আছে সেটা কত, সেটা হচ্ছে তোমার 15 কেজি, আর এখানে অ্যাক্সেলারেশন আমাদেরকে বের করতে হবে। তো 15 দিয়ে 75কে কাটো, 5 হবে, তো এ ইকুয়ালস টু কত হবে, এ ইকুয়ালস টু হবে কিন্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 21 নম্বর কোশ্চেন, যে কোন হরমোন উদ্ভিদের বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে। উদ্ভিদের তোমার এখানে হয়ে যাবে উদ্ভিদের গ্রোথ, ঠিক আছে, উদ্ভিদের গ্রোথের বিরুদ্ধে কাজ করে এবং পাতা শুকিয়ে যাওয়ার জন্য দায়ী। মানে কোন উদ্ভিদ হরমোনটা উদ্ভিদের যে তোমার হচ্ছে পাতা শুকিয়ে যাওয়ার জন্য আর উদ্ভিদের যে তোমার গ্রোথ হয় বা উদ্ভিদ যে বাড়ে সেখানে রোধ করে, বা সেখানে তোমার হচ্ছে উদ্ভিদটাকে বাড়তে সহায়তা না করে বরং উদ্ভিদটাকে বাড়তে দেয় না। তো সেটা কোন হরমোনের জন্য হয়ে থাকে, তো মনে রাখবে সেটা কিন্তু হয়ে যায় অ্যাবসাইসিক অ্যাসিড। এই যে হরমোনটা আছে উদ্ভিদের দেহের ভেতরে, এই হরমোনটাই কিন্তু রেসপন্সিবল যাতে উদ্ভিদের গ্রোথ না হয়। উদ্ভিদের গ্রোথের জন্য তো অক্সিন একটু আগে পড়লাম, কিন্তু উদ্ভিদের গ্রোথ রোধী, ঠিক আছে, যে হরমোন সেটার নাম কিন্তু হয়ে যাচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। তো আজকে এই অবধি ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। এইভাবেই কিন্তু আমাদের পাশে থেকো। আমাদের যে গ্রুপটির জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে সায়েন্সের টপিক ছাড়াও কিন্তু আরও তোমার হচ্ছে এনটিপিসির জন্য ক্লাস করানো হচ্ছে, কারণ এনটিপিসি পরীক্ষার ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমরা কিন্তু এনটিপিসির অঙ্কের ওপরেও ক্লাস করাচ্ছি, তো তোমরা চাইলেও এই সমস্ত ক্লাসগুলো দেখতে পারো। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।